নমস্কার, আমি অর্ণব। আপনারা হয়তো লক্ষ্য করেছেন, প্রতি মাসে আমি আপনাদের বিভূতিবাবুর অন্তত একটা গল্প শুনিয়ে থাকি। এই সপ্তাহটার জন্য জানেন তো, সারা মাস আমি নিজেও মুখিয়ে থাকি। আপনাদের একটা গল্প শোনানোর মানে তো আমার গল্পটা নতুন করে পড়ে রেকর্ড করা, সেটা নিয়ে ভাবা কেমন কি থাম্বনেল বানানো যায়, তারপর গল্পটায় মিউজিক বসানো, তারপর আপনাদের শুনিয়ে আপনাদের মতামত জানা। প্রতি মাসে আমি একবার করে বিভূতিবাবুর গল্পে বাঁচার সুযোগ পাই আপনাদের জন্য। যে গল্পে বিভূতিবাবু আমার কথা বলেন, এই চিরচেনা আমির কথা বলেন, কিন্তু এমন নতুনভাবে বলেন যে আমি নিজের মধ্যে প্রতিবার নতুন কিছু আবিষ্কার করি, নিজেকে আরেকটু কাছ থেকে দেখি। আচ্ছা, তো এই মাসের মতো বিভূতিবাবুর গল্প জীবন বাঁচা আমার হয়ে গেল। এবার আপনাদের পালা। আসুন শুরু করা যাক আমাদের আজকের নিবেদন, উইলের খেয়াল। দেশ থেকে রবিবারে ফিরছিলাম কলকাতায়। সন্ধ্যার আর বেশি দেরি নেই, একটু আগে থেকেই প্ল্যাটফর্মে আলো জ্বেলেছে, শীতটাও খুব বেশি পড়েছে। এদিকে এমন একটা কামরায় উঠে বসেছি যেখানে দ্বিতীয় ব্যক্তি নেই যার সঙ্গে একটু গল্প গুজব করি। আবার যার তার সঙ্গে গল্প গুজব করেও আমার আনন্দ হয় না। আমার দরের কোনো লোকের সঙ্গে গল্প করে কোনো সুখ পাইনে, কারণ তারা যে কথা বলবে সে তো আমার জানাই। তারা আমারই জগতের লোক, আমার মতোই লেখাপড়াও তাদের, আমার মতোই কেরানিগিরি কি স্কুল মাস্টারি করে, আমার মতোই শনিবারে বাড়ি এসে আবার রবিবারে কলিকাতায় ফেরে। তারা নতুন খবর আমায় কিছুই দিতে পারবে না। সেই একঘেয়ে কলকাতায় মাছের দর, এমএসসির খেলা, ইস্টবেঙ্গল সোসাইটির দোকানে শীতবস্ত্রের দাম, চণ্ডীদাস কি সাবিত্রী ফিল্মের সমালোচনা, এসব শুনলে কা বমি বমি করে। বরং বেগুনের ব্যাপারই কি ওই কন্যাদায়গ্রস্ত বৃদ্ধ পাড়াকে ভদ্রলোক কি দোকানদার, এদের ঠিকমতো বেছে নিতে পারলে কথা বলে আনন্দ পাওয়া যায়। কিন্তু বেছে নেওয়া জানেন তো বড় কঠিন। কন্যাদায়গ্রস্ত ভদ্রলোক ভেবে যার কাছে গিয়েছি, অনেক সময় দেখেছি তিনি ইন্স্যুরেন্সের দালাল। একা বসে বিড়ি খেতে খেতে প্ল্যাটফর্মের দিকে চেয়ে আছি, এমন সময় দেখি আমার বাল্যবন্ধু শান্তিরাম হাতে একটা ভারী মোচকা ঝুলিয়ে কোন গাড়িতে উঠবে ব্যস্তভাবে খুঁজে বেড়াচ্ছে। আমি ডাকতেই, আরে তুমি, যাচ্ছি বলে একগাল হেসে আমার কামরার সামনে এসে দাঁড়িয়ে বললে, মোচকাটা একটুখানি ধরো না ভাই কাইন্ডলি। আমি তার মোচকাটা হাত বাড়িয়ে গাড়িতে তুলে নিলাম। পেছনে পেছনে শান্তিরামও হাঁপাতে হাঁপাতে উঠে আমার সামনের বেঞ্চিতেই মুখোমুখি হয়ে বসল। খানিকটা ঠান্ডা হয়ে আমার দিকে হাত বাড়িয়ে বলল, আর বিড়ি আছে নাকি ভাই? দেখো না, কিনতে ভুলে গেলাম তাড়াতাড়িতে। আর কমিনিট আছে গো, 6:45 না রেলওয়ের। আর বলো না, আমি ছুটছি সেই বাজার থেকে, আর ওই ভারী বোঁচকা কাঁধে ওহ, প্রাণ একেবারে বেরিয়ে গিয়েছে ভাই। জানো তো, কলকাতায় বাসা করেছি, শনিবারে শনিবারে বাড়ি আসি, বাগানের কলাটা মূলোটা যা পাই নিয়ে যাই এসে। সেখানে তো সবই বুঝলে না, দামের তো একেবারে দাঁতুন কাঠিটা এসতে, তাও নগদ পয়সা। এই যে নিয়ে যাচ্ছি, প্রায় 3-4 দিনের বাজার খরচ বেঁচে যায়। এ দেখো না, ওল, পুঁইশাক, কাঁচা লঙ্কা, পাটালি, দেশলাইটা একটু ভাই। শান্তিরামকে পেয়ে খুশি হলাম। শান্তিরামের স্বভাবই হচ্ছে একটু বেশি বকা, কিন্তু তার বকুনি শুনতে আমার ভালোই লাগে। সে বকুনির ফাঁকে ফাঁকে এমন সব পাড়াগাঁয়ের ঘটনার টুকরো টুকরো ঢুকিয়ে দেয় যা গল্প লেখায় চমৎকার, অতি চমৎকার উপাদান। ওর কাছে শোনা ঘটনা নিয়ে দু একটা গল্প লিখেছিও এর আগে। মনে ভাবলাম শান্তিরাম এসেছে ভালোই হয়েছে, একা 4 ঘন্টা রাস্তা যাব, তাতে আবার এই শীত। তাছাড়া এই শীতে ওর মুখে গল্প জমবেও ভালো। হঠাৎ শান্তিরাম প্ল্যাটফর্মের দিকে মুখ বাড়িয়ে ডাকতে লাগলো, আরে অবনী না, অবনী, এই যে এই গাড়িতে এসো। হ্যাঁ হ্যাঁ, এদিকে। কোথায় যাবে গো? গুটি 3-4 ছেলে মেয়ে, এক 25-26 বছরের স্বাস্থ্যবতী ও সুশ্রী একটি পাড়াগাঁয়ের বউ আগে আগে,
পিছনে একটা ফর্সা একহারা চেহারার লোক, সবার পিছনে বাক্স প্যাটরা মাথায় চন্দুই কুলি। লোকটি আমাদের কামরার কাছে এসে দাঁড়িয়ে হেসে বললে, এই যে দাদা, কলকাতা ফিরছেন নাকি আজই? আমি আমি একবার এদের নিয়ে যাচ্ছি ওই 5 গড়ার ঠাকুরের টানে। মসলন্দপুর স্টেশনে নেমে যেতে হবে, বাস পাওয়া যায় তো ওখান থেকেই। দলটা আমাদের গাড়ির পাশ দিয়ে এগিয়ে গিয়ে খালি একটা ইন্টার ক্লাস কামরায় উঠল। শান্তিরাম চেয়ে চেয়ে দেখে বললে, তাই অবনী এখানে এলো না। ইন্টার ক্লাসের টিকিট কিনা আঙুল ফুলে গলা গাছেকেই বলে, জানো তো, ওই অবনীদেরই খাওয়া জুটত না, আজ দল বেঁধে ইন্টার ক্লাসে চেপে বেড়াতে যাচ্ছে। ভগবান যাকে যখন দেন। আমাদের মুচকা বয় সার ভাই। গাড়ি ছাড়ল। সন্ধ্যার পাতলা অন্ধকারে পাম্পিং ইঞ্জিনের শেড, কেবিন ঘর, ধুমাকীর্ণ কুলি লাইন শটশট করিয়া দুপাশ কেটে পেরিয়ে চলেছে। সামনে সিগন্যালের সবুজ বাতি, তারপর দুপাশে আখের ক্ষেত, মাঠ, বাবলা বন। শান্তিরামের গলা সুর শুনে বুঝলাম সে আজ গল্প বলার মেজাজে আছে। ভালো করে আলোয়ান গায়ে দিয়ে বসলাম, উৎসুক মুখে ওর দিকে চেয়ে রইলাম। শান্তিরাম বললে, তুমি অবনীকে আগে কখনো দেখোনি? আরে দেখেছো তো, নিশ্চয়ই দেখেছো। আরে ছেলেবেলায় গো, ও আমাদের নিচের ক্লাসে পড়তো, আর ভালো ফুটবলও তো খেলতো, তোমার মনে নেই? ওর বাবা কোর্টে নকল নবিশি করতেন। সংসারে অভাব অনটন টানাটানি বেড়েই চলেছিল। সেই অবস্থায় আবার অবনীর বিয়ে দিয়ে বউ ঘরে আনলেন। বললেন, কবে মরে যাব, ছেলের বউয়ের মুখ দেখে যাই। বাঁচলেনও না জানো বেশি দিন। এক পাল পুষি আর এক রাস দেনা ছেলের ঘাড়ের ওপর চাপিয়ে দিয়ে সংসার থেকে বিদায় নিলেন। তারপর কি কষ্টটাই গিয়েছে ওদের। অবনী পাস করতে পারল না, চাকরিও কিছু জুটল না। হরিণখালির বিলের একটা অংশ ছিল ওদের, অনেককাল আগে থেকেই ছিল, যদিও শোলা হতো সেখানে। সেই বিলের শোলা ইজারা দিয়ে যে কটা টাকা পেত তাই ছিল ওদের ভরসা। ওদের গাঁয়ে চৌধুরী পাড়ায় নিধিরাম চৌধুরী বলে একজন লোক ছিল। গাঁয়ে তাকে সবাই ডাকত নিশু চৌধুরী। নিশু চৌধুরীর কোনো কুলে কেউ ছিল না জানো। বিয়ে করেছিল 2 বার, ছেলেপুলেও হয়েছিল কিছু, কিন্তু কেউই টেকেনি। ওর বাবা সেকালে নিমকি গ্রামের দারোগা ছিল, বেশ 2 পয়সা কামিয়ে ফিস্ত সম্পত্তি করে গিয়েছিল। তা সালিয়ানা প্রায় 1200 টাকা আয়ের জমা। তারপর আম কাঁঠালের বাগান, বাড়িতে 3টে গোলা, একটা গোলায় 1.5 পাট 2 পাট করে ধান, 2টো পুকুর, তার উপর আবার তেজারতি কারবারও। নিশু চৌধুরী আজকাল তেজারতি কারবার গুটিয়ে ফেলে জেলার লোন অফিসে নগদ টাকাটাই রেখে দিত। সে নিশু চৌধুরীর বয়স হলো, ক্রমে শরীর অপটু হয়ে পড়তে লাগলো। সংসারে মুখে জলটি দেওয়ার তো একজনও লোক ছিল না। আবার পাড়া গাঁয়ের ব্যাপার তো তুমি জানোই, তোমারও তো পাড়া গাঁয়েই বাড়ি। পয়সা নিয়ে বাড়িতে কাউকে খেতে দেওয়া এই রেওয়াজ তো আমাদের পাড়া গাঁয়ে নেই। তাতে সমাজে নিন্দে হয়, সে কেউ করে না। তো এই নিশু চৌধুরী এখন একবার অসুখে পড়ে দিন কতক বড় কষ্ট পেলেন। এইসব দিকের পাড়া গাঁয়ের অবস্থা তো জানো ভায়া, না পাওয়া যায় রাঁধুনি বামুন, না পাওয়া যায় চাকর, পয়সা দিলেও মেলানো যায় না। 3-10-12 ভুগবার পর উঠে একদিন সুস্থ হয়ে নিশু চৌধুরী অবনীকে বাড়িতে ডাকলে। বললে, বাবা অবনী, আমার কেউ নেই, এখন তোমরা 5 জনই ভরসা। তা তোমার বাবা আমায় ছোট ভাইয়ের মতো দেখতেন, তোমাদের পাড়ায় তখন যাতায়াতও ছিল খুব। তারপর এখন শরীরও হয়ে পড়েছে অপটু, তোমাদের যে গিয়ে খোঁজ খবর করব তাও আর পারিনি। তা আমি বলছি কি, আমার যা আছে সব লেখাপড়া করে দিচ্ছি তোমাদের, তোমরাই নাও, নিয়ে আমাকে তোমাদের সংসারে জায়গাতেও। তুমি আমার দিনুদার ছেলে, আমার নিজের ছেলের মতোই, তোমাকে আর বেশি কি বলবো বাবা। অবনী আশ্চর্য হয়ে গেল। নিশু চৌধুরীর নগদ টাকা কত আছে কেউ অবশ্যই জানে না, কিন্তু বিষয় সম্পত্তি, রায় ধান এসব যা আছে, এ গাঁয়েতে এক রায়দের ছাড়া আর কারুর নেই। এই সমস্ত সম্পত্তি লিখে দিতে চায় নিশু চৌধুরী তার নামে। অবনীর মুখ দিয়ে তো কথা বেরুল না খানিকক্ষণ। তারপর বললে, আচ্ছা কাকা, বাড়িতে একবার পরামর্শ করে এসে কাল বলবো। নিশু চৌধুরী বললে, বেশ বাবা, কিন্তু এসব কথা যেন এখন গোপন থাকে, কেমন? পরদিন গিয়ে অবনী জানালে
এই প্রস্তাবে তার কোনো আপত্তি নেই। নিশু চৌধুরী বললে, বৌমা তাহলে রাজি হয়েছেন? দেখো বাবা, আমার একটা স্বাদ আছে জানলে, সেটা তোমাকে বলি আমি। আমার এত বড় বাড়িখানা পড়ে আছে, অনেকদিন এতে মা লক্ষ্মীদের চরণ পড়েনি, ঠিক মতো সন্ধেও তো পড়ে না। তোমরা যে বাড়িটায় থাকো সেটা তো ছোট, খদ্দরে কুলোয় না। তাছাড়া আমি তো দেখেছি, পুরনোও বটে। তোমরা আমার এখানে এসো না কেন, সব শুদ্ধ। তোমারই তো বাড়িঘর হবে, তোমাকে এইসব দিয়ে যখন যাব। তা এখন থেকে যদি নিজের বাড়ি তোমরা না দেখো, তাহলে তো এ বাড়িও নষ্ট হয়ে যাবে। এর প্রস্তাবেও অবনী রাজি হলো। একটা ভালো দিন দেখে সবাই এ বাড়িতে চলে এলো। অবনীর বউ নিশু চৌধুরীর বাড়ি কখনো দেখেনি, কারণ সে ও পাড়ার বউ, এই পাড়ায় আসবার দরকার তেমন হয়নি কখনো। বাড়িঘর দেখে বউ যেমন অবাক হয়ে গেল, তেমনি খুশি হলো। নিশু চৌধুরীর বাবা রোজগারের প্রথম অবস্থায় শখ করে বাড়ি উঠিয়েছিলেন। তখনকার দিনে সস্তা গন্ডার বাজার ছিল, দেখে অবাক হওয়ার মতোই বাড়ি করেছিলেন বটে। অন্তত পাড়া গাঁয়ের পক্ষে তো বটেই। কলকাতার কথা আবার ভেবো না যেন, হ্যাঁ। যাই হোক, মস্ত দোতলা বাড়ি, উপরে নিচে বড় বড় 7-8খানা ঘর, বারান্দা, প্রকাণ্ড ছাদ, শান বাঁধানো উঠোন। ভেতরের বাড়িতেই পাকা রান্নাঘর, ইদারা, বাইরে প্রকাণ্ড বৈঠকখানা, বাড়ির পেছনে ফলের বাগান, ছোট একটা পুকুর, পাঁথানো ঘাট। পাড়াগাঁয়ে সম্পন্ন গেরস্ত বাড়ি যেমন হয়ে থাকে আর কি। ওরা বাড়িতে উঠে এসে জাঁকিয়ে সত্যনারায়ণের পুজো দিলে, লোক খাওয়ালে, লক্ষ্মী পুজো টুজো করলে। সবাই বললে অবনীর বউয়ের পয় আছে, নইলে অমন বিষয় সম্পত্তি পাওয়া কি সোজা কথা আজকালকার বাজারে। আবার অনেকেরই চোখ টাটালো। এসব হলো গিয়ে ও বছরের ফাল্গুন মাসের কথা ভাই। গত বছর বৈশাখ মাসে নিশু চৌধুরী মারা গেল। জ্বর হয়েছিল জানো। অবনী ভালো ভালো ডাক্তারও দেখিয়েছিল। খুলনা থেকে নৃপেন ডাক্তারকে নিয়ে এলো। বিস্তর পয়সা খরচ করলে, অবনীর বউ মেয়ের মতো সেবা করলে, কিন্তু কিছুতেই কিছু হলো না। তারপর মারা যাওয়ার পর অবনী বৃষোৎসর্গ শ্রাদ্ধ করলে খুব ঘটা করে, সমাজের সবাইকে খাওয়ালে। তা সবাই বললে দেখে শুনে যে নিজের ছেলে থাকলে নিশু চৌধুরীর, সেও এর বেশি কিছু করতে পারত না। তারপর থেকে ওরাই তো সম্পত্তির মালিক। অবনী নিজেই খাটিয়ে ছেলে, কোনো নেশা ভাঙ করে না, অতি সৎ। কাজেই বিষয় উড়িয়ে দেবে সে ভয়ও নেই, থেকে শুনে খাবার ক্ষমতা ওর আছে। তাই বলছিলাম তোমাকে, ভগবান যাকে দেন তাকে এমনি করেই দেন। ওই অবনীর বউই কো আঁচল পেতে চাল ধার করে নিয়ে গেছে আমার মাসিমাদের বাড়ি থেকে, তবে তাদের হাঁড়ি চড়েছে। এমন দিনও গেছে ওদের। আমার মাসিমার বাড়ি ওদের একই পাড়ায় কিনা, তাঁরই মুখে সব শুনতে পাই। আর তাঁরাই এখন দেখো ইন্টার ক্লাসে। ভগবান যখন যাকে। অবনীর বউটাও খুব ভালো জানো, অত্যন্ত গরিব ঘরের মেয়ে ছিল, পড়েছিল তেমনি গরিবের ঘরে। সে নাকি মাসিমাদের কাছে বলেছে, যা কোনোদিন স্বপ্নেও ভাবিনি দিদি, তাই যখন হলো, এখন ভাবি ভগবান সব বাঁচিয়ে বলতে রাখলে হয়। গরিব লোকের কপাল, ভরসা করতে ভয় পাই দিদি। প্রথম যেদিন বাড়িতে ঢুকলাম দেখি এ কোন রাজবাড়ি, অত খড়দোর, অত বড় জানলা দরজা, এতে আমার ছেলেমেয়েরা বাস করতে পারবে? জানো তো আমরা কি অবস্থায় ছিলাম, তোমাদের কাছে আর কি লুকোবো বলো। এ যেন সবই স্বপ্ন বলে মনে হয়েছিল। এখন ব্রতটা নামটা করে 2-10 জন ব্রাহ্মণের পাতে দুমুঠো ভাত দিয়ে যদি ভালোই ভালোই দিনগুলো কাটাতে পারি, তবে তো মুখ থাকে লোকের কাছে। সেই আশীর্বাদই করো তোমরা সকলে। সন্ধ্যার অন্ধকার চারিধারে খুব গাঢ় হয়েছে। ট্রেন হু হু করে অন্ধকার মাঠ, বাঁশবন, বিল, জলা, আখের ক্ষেত, মাঝে মাঝে ঘন অন্ধকারের মধ্যে জোনাকি জলা ঝোপ পার করে উড়ে চলেছে। মাঝে মাঝে ছোট ছোট গ্রাম, খড়ে ছাওয়া 20-30টা চালাঘর এক জায়গায় চড়াচড়ি করে আছে। 2-4-10টা মিটমিটে আলো জ্বলে অন্ধকারে ঢাকা, গাছপালায় ঢাকা গ্রামগুলোকে কেমন একটা রহস্যময় রূপ দিয়েছে। একটা বড় গ্রামের স্টেশনে অবনী তার বউ ও ছেলে মেয়েকে নিয়ে নেমে গেল। স্টেশনের বাইরে একখানা ছইওয়ালা গরুর গাড়ি দাঁড়িয়ে আছে।
বোধহয় ওদেরই জন্য। অবনীর বউকে এবার প্ল্যাটফর্মে তেলের লণ্ঠনের অস্পষ্ট আলোয় দেখে আরো বেশি করে মনে হলো যে মেয়েটি সত্যিই সুশ্রী। বেশ ফর্সা রং, সুঠাম বাহু দুটির গড়ন, চলনভঙ্গি ও গলার সুরের সবটাই মেয়েলি। এমন নিখুঁত মেয়েলি ধরনের মেয়ে দেখবার একটা আনন্দ আছে, কারণ সেটা আজকাল অত্যন্ত দুষ্প্রাপ্য। ট্রেনখানা প্রায় মিনিট 10 দাঁড়িয়ে রইল। একজন লোক হ্যারিকেন লণ্ঠন নিয়ে ওদের এগিয়ে নিতে এসেছিল। ওরা তার সঙ্গে স্টেশনের বাইরে যেতে গিয়ে ফটক খোলা না পেয়ে দাঁড়িয়ে রইল, কারণ যিনি স্টেশন মাস্টার তিনি বোধহয় টিকিট নেবেন যাত্রীদের কাছ থেকে। ফটকে চাবি দিয়ে তিনি গার্ডকে দিয়ে প্ল্যাটফর্মের মধ্যে আধারে লণ্ঠনের আলোয় কি কাগজপত্র সই করছিলেন। তারপর ট্রেন আবার চলতে লাগল। আবার সেই রকম ঝোপঝাপ, অন্ধকারে ঢাকা ছোট ছোট গ্রাম, বড় বড় বিল, বিলের ধারে বাগদিদের কুঁড়ে। আমার ভারী ভালো লাগছিল। এই সব অজানা ক্ষুদ্র গ্রামে ঘরে ঘরে অবনীর বউয়ের মতো কত গৃহবধূ ভারবাহী পশুর মতো উদয়স্ত খাটছে। হয়তো পেট পুড়ে দুবেলা খেতেও পায় না। ফর্সা কাপড় বছরে পরে হয়তো 2 দিন কি 3 দিন, হয়তো সেই পুজোর সময় একবার। কোনো স্বাদ আহ্লাদ পুড়ে না মনের, কিছু দেখে না, জানে না, বোঝে না, মনে বড় কিছু আশা করতেও শেখেনি। বাইরের দুনিয়ার কিচ্ছু খবর রাখে না। পাড়াগাঁয়ের ডোবার ধারের বাঁশবাগানের ছায়ায় জীবন তাদের আরম্ভ। তাদের সকল সুখ দুঃখ, আনন্দ, আশা নিরাশার পরিসমাপ্তিও এখানেই। অবনীর বউ গৃহস্থ বধূদেরই একজন। অন্তত ওদের একজনও তার সাধের স্বর্গকে হাতে পেয়েছে। অন্ধকারের মধ্যে আমি বসে বসে এই কথাই ভাবছিলাম। আমি কল্পনা করবার চেষ্টা করলাম অবনীর বউকে, যখন সে প্রথম নিশু চৌধুরীর বাড়িতে এলো। আচ্ছা, কি ভাবলে অত বড় বাড়িটা দেখে, অত ঘরতর দেখে? যখন প্রথম জানলে যে সংসারের দুঃখ দূর হয়েছে, প্রথম যখন সে ছেলে মেয়েদের ফর্সা কাপড় দিতে পারলে, আমি কল্পনা করলাম 10 ঘরার হাট থেকে অবনী বড় মাছ, সন্দেশ, ছানা কিনে বাড়িতে এসেছে। অবনীর বউ এই প্রথম সচ্ছলতার মুখ দেখলে তার সে খুশি ভরা চোখ মুখ অন্ধকারের মধ্যেও আমি দেখতে পাচ্ছি। ট্রেন আরও একটা স্টেশনে এসে দাঁড়িয়েছে। শান্তিরাম আলোয়ান মোড়ে জড়সড় হয়ে বসে আছে, মাঝে মাঝে ঠুলছে। স্টেশনে পানের বোঝা উঠছে। শান্তিরামকে বললাম, শান্তিরাম, আরে কি হলো, ঘুমুচ্ছ নাকি? আমি একটা গল্প জানি এরকমই, তোমার গল্পটা শুনে আমার মনে পড়ল হঠাৎ, শুনবে? কিন্তু শান্তিরামের এখন গল্প শুনবার মেজাজ নেই। সে আরামে ঠেস দিয়ে আরো ভালো করে মুড়িসুড়ি দিয়ে বসল। সে একটু ঘুমোবে। পূর্ণবাবুদের কথা আমার মনে পড়েছে শান্তিরামের গল্পটা শুনবার পর। পূর্ণবাবু আমিন ছিল। পাটনায় আমরা একসঙ্গে কত কাজ করেছি। পূর্ণবাবুর বয়স তখন ছিল 50 কি 52 বছর। লম্বা রোগা চেহারা, পেজায় আফিম খেত, দাঁত প্রায় সব পড়ে গিয়েছিল, মাথার চুল সাদা, নাকটা বেশ টিকালো। অমন সুন্দর নাক কিন্তু আমি কম দেখেছি। রং না ফর্সা না কালো। পূর্ণবাবু কম মাইনে পেত। এখানে কোনো রকমে চালিয়ে বাড়িতে তার কিছু টাকা না পাঠালেই চলবে না, কাজেই তার পরনে ভালো জামা কাপড় একদিনও দেখিনি। পূর্ণবাবু নিজে রেঁধে খেত। একদিন তার খাবার সময় হঠাৎ গিয়ে পড়েছি, দেখি পূর্ণবাবু খাচ্ছে শুধু ভাত, কোনো তরকারি কি শাক কি আলু ভাতে কিচ্ছু না, কেবল একতাল সবুজ লতাপাতা বাটা ওষুধের মতো দেখতে কি একটা দ্রব্য ভাতের সঙ্গে মেখে খাচ্ছে। আমি জিজ্ঞেস করে জানলাম সবুজ রঙের দ্রব্যটা কাঁচা নিম পাতা বাটা। পূর্ণবাবু একটু অপ্রতিভের সুরে বললেন, নিম পাতা বাটা এত উপকারী, বিশেষ করে লিভারের পক্ষে, পাতা দিয়ে মেখে যদি ভাত খাওয়া যায়। আমি আজ 2 বছর ধরে, আগে আপনিও দেখবেন না খেয়ে, শরীর বড় ঠান্ডা। তাছাড়া কি জানেন, লোভ যত বাড়াবেন ততই তো বাড়বে। উপকারী দ্রব্য তো অনেকই আছে। ডাল ছোলের বদলে কুইনাইন মিক্সচার ভাতের সঙ্গে মেখে দুবেলা খাওয়ার অভ্যেস করতে পারলে দেশের ম্যালেরিয়া সমস্যার একটা সুসমাধান হয়।
তাও আমি স্বীকার করি। কিন্তু জীবনে বড় বড় উপদেশগুলি চিরকাল লঙ্ঘন করে চলে এসে আজ নীতি ও স্বাস্থ্য পালন সম্বন্ধে এত বড় একটা সজীব আদর্শ চোখের সামনে পেয়ে খানিকক্ষণের জন্য নির্বাক হয়ে গেলাম। আর একদিন দুদিন নয়, 2 বছর ধরে চলছে এ ব্যাপার। একদিন পূর্ণবাবু নিজের জীবনের অনেক কথা বললেন। কলকাতায় তাঁদের বাড়ি, ভবানীপুরে। তাঁর এক পিসিমা আছেন একটু দুঃসম্পর্কের। সেই পিসিমার মৃত্যুর পরে তার সম্পত্তির উত্তরাধিকারী হবেন পূর্ণবাবু। কিন্তু পিসিমা মরিমরি করছেন আজ 30-35 বছর। পূর্ণবাবুর বিবাহ হয় বাগবাজারের সম্ভ্রান্ত বংশের মেয়ের সঙ্গে। তবে তখন আর তাদের অবস্থা খুব ভালো ছিল না। পূর্ণবাবুর পৈতৃক বাড়িও নেই কলকাতায়। ভবানীপুরে খুব আগে নাকি প্রকাণ্ড বাড়ি আর পুকুর ছিল। এখন তাদের 2 পুরুষ ভাড়াটে বাড়িতে থাকে। পূর্ণবাবুর 28-29 বছর বয়সে পিতৃবিয়োগ হয়। তিনি ছেলের জন্য শুধু যে কিছু রেখে যাননি তা নয়, ছেলেটিকে লেখাপড়াও শেখাননি। কারণ তিনিও জানতেন এবং সবাই জানত যে তার দরকার নেই। অত বড় সম্পত্তির মালিক যে হবে 2 দিন পরে, তার আর কি হবে লেখাপড়া করে। ছেলেটিও জ্ঞান হওয়া পর্যন্ত তাই জানত বলে লেখাপড়া শেখবার কোনো চেষ্টাও ছিল না। পূর্ণবাবু শ্বশুরও তাই ভেবে মেয়েকে ওই গরিব ঘরে দিয়েছিলেন। পূর্ণবাবুর বাবা তো মারা গেলেন। পূর্ণবাবুর ঘাড়ে রেখে গেলেন সংসার, নববিবাহিত পুত্রবধূ আর অল্প কিছু দেনা। কিন্তু পূর্ণবাবুর ক্রেডিট তখন পূর্ণমাত্রায়। কি বাজারে কি বন্ধু-বান্ধব মহলে হাত পাতলেই টাকা পাওয়া যায়, ধারে দোকানে জিনিস পাওয়া যায়, নিত্য নতুন বন্ধু জোটে। পূর্ণবাবু খুশি, পূর্ণবাবুর তরুণী বউ খুশি, আত্মীয় স্বজন খুশি, বন্ধু বান্ধবও খুশি। কারণ সবাই জানে বুড়ি আর কদিন, না হয় মেরে কেটে ওই 5 বছর। অবশ্যই পূর্ণবাবুর বয়স তখন অনেক কম। সংসারের কিছুই বোঝেন না, জানেন না। মনে উৎসাহ, আশা অদম্য, আনন্দের উৎস, চোখের সামনে দীপ্ত রঙিন ভবিষ্যৎ। যে ভবিষ্যতের সম্বন্ধে কোনো সন্দেহের অবকাশ নেই, আশঙ্কা নেই, যা একদিন হাতের মুঠোয় ধরা দেবেই। এই অবস্থায় যে যা বুঝিয়েছে পূর্ণবাবু তাই বুঝেছেন। টাকা কড়ি ধার করে দুহাতে উড়িয়েছেন, বন্ধু বান্ধবদের সাহায্য করেছেন, ধারে যতদিন এবং যতটা নবাবি করা চলে বাকি রাখেননি কিছুই। কিন্তু ক্রমে বছর যেতে লাগলো। 2-3 বছর পর আর ধার মেলে না। সকলেই হাত গুটিয়ে ফেললে। পাওনাদারদের যাতায়াত শুরু হলো এই জন্য, আরও বিশেষ করে পূর্ণবাবু বাজারে ক্রেডিট হারিয়ে ফেললেন যে সবাই দেখল পূর্ণবাবুর পিসিমা ওদের আদৌ বাড়িতেই ডাকেন না। পূর্ণবাবুকেও না, পূর্ণবাবুর বউ ছেলে মেয়ে কাউকে না। পিসিমার কাছে খাতির পেলে বাজারেও পূর্ণবাবুর খাতির থাকতো। অনেকে বলতে লাগলো পূর্ণবাবুর পিসিমা ওদের দেখতে পারেন না, সমস্ত সম্পত্তি হয়তো দেবোত্তর করে দিয়ে যাবেন, 1 পয়সাও দেবেন না ওদের। পূর্ণবাবুর পিসিমার বিশ্বাস যে এরা তাকে বিষ খাইয়ে মারবে। যত বয়স হচ্ছে এ বিশ্বাস তার দিন দিন আরও বাড়ছে। এতে করে হয়েছে এই যে পূর্ণবাবুর কি পূর্ণবাবুর স্ত্রীর কি পূর্ণবাবুর ছেলে মেয়েদের পিসিমার বাড়ির ত্রিসীমানায় ঘেঁষবার জো নেই। কাজেই অত বড় সম্পত্তির উত্তরাধিকারী হয়েও পূর্ণবাবু আজ 30 টাকা মাইনের আমিনগিরি করছেন। না, আমি পূর্ণবাবুর এ গল্প প্রথমে বিশ্বাস করিনি। কিন্তু সেটেলমেন্ট ক্যাম্পে আমরা একসঙ্গে প্রায় 1.5 বছরের ওপর ছিলাম। এই 1.5 বছরের প্রায় প্রতিদিনই সন্ধ্যায় কি রাত্রে একসঙ্গে বসবার সুযোগ হলেই পূর্ণবাবু আমায় তার পিসিমার সম্পত্তির গল্প করতেন। কখন কোনটা হয়তো বলে ফেলেছেন 6 মাস আগে তার মনে থাকবার কথা নয়। আবার আজ যখন নতুন কথা বলছেন ভেবে বললেন, তখন খুঁটিনাটি ঘটনাগুলো 6 মাস আগের কাহিনীর সঙ্গে মিলে যেত। নানা টুকরা কথার জোড়াতালি মিলিয়ে এই 1.5 বছরে পূর্ণবাবুর সমস্ত গল্পটা আমি জেনেছিলাম। একদিন তিনি বসে আগাগোড়া গল্প আমাকে করেননি। সে ধরনের গল্প করার ক্ষমতাও ছিল না পূর্ণবাবুর। যবে থেকে ধার পাওয়া বন্ধ হলো তবে থেকেই পূর্ণবাবুর দুর্দশার সূত্রপাত হলো। বন্ধুবান্ধব ছেড়ে গেল, শ্বশুরবাড়িতে খাতির কমে গেল, সংসারে দারিদ্র্যের ছায়া পড়ল। 2-1 জন হিতৈষী বন্ধুর পরামর্শে পূর্ণবাবু আমিনের কাজ শিখতে গেলেন।
বউ ছেলেকে বাপের বাড়ি পাঠিয়ে দিলেন। এসব আজ প্রায় ৩০ বছর আগেকার কথা। এই ৩০ বছরে পূর্ণবাবু আমোদপ্রিয়, শৌখিনচিত্ত, অপরিণামদর্শী যুবক থেকে কন্যাদায়গ্রস্ত, রোগজীর্ণ, অকাল বৃদ্ধ, দারিদ্র্যের কুব্জদেহ ৩০ টাকা মাইনের আমিনে পরিণত হয়েছেন। এখন আর মনে তেজ নেই, শরীরে বল নেই, খেলে হজম করতে পারেন না, চুল অধিকাংশই পেকে গিয়েছে। কষের অনেকগুলি দাঁত পড়ে গেলেও পয়সার অভাবে বাঁধাতে পারেন না বলে কাল টোল খেয়ে যাওয়ায় বয়সের চেয়েও অনেক বুড়ো দেখায়। বাড়ির অবস্থাও ততোধিক খারাপ। ১৫ টাকা ভাড়ার ইঁদু ঘরে বাস করার দরুন স্ত্রী ছেলেমেয়ে সকলেই নানা রকম অসুখে ভোগে, অথচ উপযুক্ত চিকিৎসা হয় না। ৩টি মেয়ের বিয়েতে পূর্ণবাবু একেবারে সর্বশান্ত হয়ে গিয়েছেন, অথচ মেয়ে ৩টির প্রথম দুটি ঘোর অপাত্রে পড়েছে। বড় জামাই বউবাজারে দর্জির দোকান করে, ঘোর মাতাল, কুচরিত্র, বাড়িতে স্ত্রীকে মারধরও করে প্রায়। তবুও সেখানেই মেয়েকে মুখ গুঁজে পড়ে থাকতে হয়, বাপের বাড়ি এলে শোবার জায়গাও দেওয়া যায় না। মেচো জামাই মাতাল নয় বটে, কিন্তু তার একদম পয়সা রোজগারের ক্ষমতা নেই। রেলে সামান্য কি চাকরি করে, সে সংসারে সবাই নাকি একবেলা খেয়ে থাকে, তাই নাকি অনেক দিন থেকে নিয়ম, আর একবেলা সকলে মুড়ি খায়। মেছো মেয়ের দুঃখ পূর্ণবাবু দেখতে পারেন না বলে মাঝে মাঝে তাকে বাড়িতে আনিয়ে রাখেন। সেখানে এলে তবু মেয়েটা খেতে পায় পেট পুড়ে দুবেলা। আজকাল প্রায়ই জ্বরে ভোগে, শরীরও খারাপ হয়ে গিয়েছে। ডাক্তারে আশঙ্কা করছে থাইসিস। বুড়ি পিসিমা কিন্তু এখনো বেঁচে, এখনো বুড়ি গঙ্গা স্নানে যায়, নিজের হাতে রেঁধে খায়, বয়স ৯০-এর কাছাকাছি, কিন্তু এখনো চোখের তেজ বেশ, দাঁত পড়েনি, বুড়ি একেবারে অশ্বত্থামার বড় মায় নিয়ে জন্মেছে। এদিকে যারা তার মরণের পানে উৎসুক দৃষ্টিতে চেয়ে আছে, তাদের জীবন ভাটিয়ে শেষ হতে চলল। সেটেলমেন্টের কাজ ছেড়ে পাটনা থেকে চলে এলাম। পূর্ণবাবু তখনও সেখানে আমিন। বছর ৩ পরে একদিন গয়া স্টেশনে পূর্ণবাবুর সঙ্গে দেখা। দুপুরের পর এক্সপ্রেস আসবার সময় স্টেশনে প্ল্যাটফর্মে পায়চারি করছি, একটু পরেই ট্রেনটা এসে দাঁড়ালো। পূর্ণবাবু নামলেন একটা সেকেন্ড ক্লাস কামরা থেকে। অন্য কামরা থেকে দুজন দারোয়ান নেমে এসে জিনিসপত্রের তদারকে ব্যস্ত হয়ে পড়ল। আমি অবাক হয়ে চেয়ে রইলাম। পূর্ণবাবুর পরনে দামি কাঁচি ধুতি, গায়ে সাদা সিল্কের পাঞ্জাবি, তার উপরে জমকালো পাড় ও কলকাতার শাল, পায়ে প্যারিস গার্ডার আটা সিল্কের মোজা ও পামশু, চোখে সোনার চশমা, হাতে সোনার ব্যান্ডওয়ালা হাতঘড়ি। আমি গিয়ে আলাপ করলাম। পূর্ণবাবু আমায় চিনতে পেরে বললেন, আরে রামরতন বাবু যে, ভালো আছেন? তারপর এখন কোথায়? আমি বললাম, আমি এখানে চেঞ্জে এসেছি মাস ৩। আপনি এদিকে মানে। তার অদ্ভুত বেশভূষার দিকে চেয়ে আমি কেমন যেন হয়ে গিয়েছিলাম। পূর্ণবাবুকে এ বেশে দেখতে আমি অভ্যস্ত নই। আমার কাছে সুতির ময়লাচিট সোয়েটার ও সবুজ আলোয়ান গায়ে পূর্ণবাবু অনেক বেশি বাস্তব। তাছাড়া ৫৪-৫৫ বছরের বৃদ্ধের এ আবার কি বেশ। কি ব্যাপারটা ঘটেছে তা অবশ্য পূর্ণবাবু বলবার আগেই আমি বুঝতে পেরেছিলাম। জিনিসপত্র গুছিয়ে পূর্ণবাবু ওয়েটিং রুমে ঢুকলেন। তিনি সাউথ বিহার লাইনে যাবেন। গাড়িতে এখনো ২ ঘন্টা দেরি। একজন দারোয়ানকে ডেকে বললেন, ভোপাল সিং, এখানে ভালো সিগারেট পাওয়া যায় কিনা দেখে এসো তো, নইলে কাঁচি নিয়ে এসো ১ বাক্স। আমাকে বললেন, ওহ, অনেকদিন পর আপনার সঙ্গে দেখা হলো, কিন্তু আর বলেন কেন, বিষয় থাকলে অনেক হাঙ্গাম। সামনে আসছে জানুয়ারি মাসের কিস্তি, তহসিলদার বেটা এখনো ১ পয়সা পাঠায়নি, লিখেছে নাকি এবারে কলাই ফসল খুব একটা সুবিধা হয়নি, তাই এখন পাঠানো যাবে না। তাই নিজে যাচ্ছি মহালে, মাসখানেক থাকবো। আচ্ছা একটা কথা বলুন তো, এখানে গাড়িটা আসে কটায়? ও ভালো কথা, এখানে টাইম টেবিল কিনতে পাওয়া যাবে কি? আরে আর বলবেন না, কিনতে ভুল হয়ে গেল হাওড়া থেকে। আমি জিজ্ঞেস করলাম, আপনার পিসিমা? দারোয়ান সিগারেট নিয়ে এলো। পূর্ণবাবু একটা সরু ও সুদীর্ঘ হোল্ডার বার করলেন,
আমাদিকে একটা সিগারেট এগিয়ে দিয়ে বললেন, নিন ধরান। তারপর সিগারেট ধরিয়ে আরামে ধোঁয়া ছেড়ে বললেন, পিসিমা মারা গিয়েছেন 8 বছরের কার্তিক মাসে। তারপর থেকে বিষয় আশয় ঝঞ্ঝাটে পড়েছি মশাই। নিজে না দেখলে কি জমিদারি টেকে, হ্যাঁ? আর এই বয়সে ছুটোছুটি তো করতে পারিনি। একটা ভালো কাজ জানা লোকের সন্ধান দিতে পারেন রামরতন বাবু। টাকা 40 মাইনে দেব, থাকবে, খাবে। ওয়েটিং রুমে বসে পূর্ণবাবু 2 বোতল লেমনেড খেলেন, এই শীতকালেও। একবার দারোয়ানকে দিয়ে গরম জিলিপি আনালেন দোকান থেকে, একবার নিমকি বিস্কুট আনালেন, আর একবার নিচে স্টেশনের বাইরের দোকান থেকে এক ডজন কমলা লেবু কিনে আনলেন। আমায় প্রতিবারই খাওয়ার জন্য পিড়াপিড়ি করলেন, কিন্তু আমার শরীর খারাপ, খেতে একেবারেই পারিনে। সে কথা জানিয়ে ক্ষমা চাইলাম। একটু পরেই পূর্ণবাবুর ট্রেন এসে পড়ল। দিন 15-20 পরে আবার বেড়াতে গিয়েছি স্টেশনে। সেদিন শীত খুব পড়েছে, বেশ জ্যোৎস্না। রাত 8টার কম নয়। স্টেশনের রাস্তা যেখানে ঠেকেছে সেখানে চপ কাটলেট চায়ের দোকান থেকে কি আমার নাম ধরে ডাকলে, ও রতন বাবু, আরে এই যে এদিকে, হ্যাঁ হ্যাঁ এদিকে এদিকে। ফিরে চেয়ে দেখি পূর্ণবাবু একটা কোণে টেবিলে বসে। পূর্ণবাবুর মাথায় একটা পশমের কানঢাকা টুপি, শালের কমফোর্টার গলায় জড়ানো, হাতে দস্তানা। আমায় বললেন, আসুন আসুন, বসুন, কিছু খাওয়া যাক নাকি? আজ ফিরলাম বুঝলেন মহল থেকে, এই রাতের গাড়িতে ফিরবো কলকাতায়। কিছুই খাবেন না আপনি? না না, খেতেই হবে, কিন্তু সেদিন তো কিছুই খেলেন না। এ বয়, এ দাঁড়াও। আমাকে জোর করে পূর্ণবাবু চেয়ারে বসালেন। তারপর তার নিজের জন্য যা যা খাবার নিলেন তা দেখে আমার হৃদকম্প উপস্থিত হল। এত খাবেন কি করে পূর্ণবাবু এই বয়সে? আর একটা অতি বাজে দোকান। খানা স্টেক চপ, খানচারে কাটলেট, 1 প্লেট মাংস, পাউরুটি, ডিমের মামলেট, পুডিং, কেক, চা, তিনি কিছুই বাদ দিলেন না। আমাকে দেখিয়ে বললেন, এ বাবুকে বাঁচতে 1 প্লেট মাটন আর 3 পিস। আমি সবিনয়ে বললাম, আমার শরীর তো জানেন পূর্ণবাবু, ও সব কিছু আমি। আরে তা হোক না, শরীর শরীর করলে চলে সব সময়। খান খান, মাংসটা বেশ করেছে। কলকাতায় মাংস রাঁধতে জানে না মশাই রেস্টুরেন্টে। আমি আবার ঝাল পছন্দ করি, আর কলকাতায় দেখবেন খালি মিষ্টি আর মিষ্টি। কে দেখুন না মাংসটা, কাটলেটে এরা কাঁচা লঙ্কা বাটা দিয়েছে, ভারী চমৎকার খেতে। এ বয়, আর 2টো কাটলেট। কথা শেষ হওয়ার আগেই তার বেজায় কাশির বেগ হলো। কাস্তে কাস্তে দমবন্ধ হয়ে যায় আর কি। একটু সামলে বললেন, বড্ড ঠান্ডা লেগেছে মশাই মহলে, সেই জন্য বেশ একটু গরম চা আর চপ খাচ্ছি। খেয়ে দেখবেন নাকি? ভারী চমৎকার চপটাও করেছে। এ বয়। আমি কথাটা মুখ ফুটে বললাম, পূর্ণবাবু, আপনার শরীরে এসব খাওয়া উচিত নয়, আর এই ধরনের দোকান তো খুব একটা ভালো নয়। চা বরং 1 কাপ খান, কিন্তু এগুলো খেলে। পূর্ণবাবু হেসে উড়িয়ে দিলেন, খাবো না বলেন কি রামরতন বাবু? খাওয়ার জন্যই তো সব। শরীরকে ভয় করলেই ভয়, ওসব ভাবলে কি আর। আপনিও যেমন। রেস্টুরেন্ট থেকে বার হয়ে এসে আমায় নিচু স্বরে বললেন, কিছু মনে করবেন না রামরতন বাবু, আমরা তো একসঙ্গেই কাজ করেছি অনেকদিন, আপনার সাথে আমার সেই রকমই সম্পর্ক। আচ্ছা, এখানে কোনো ভালো বাইজি বাড়ি টাড়ি জানা আছে? তাকে তো চলুন না আজ রাতটা। শুনেছি পশ্চিমে নাকি ভালো ভালো। কলকাতায় না হয় আজ নাই গেলাম। আমি পুছিয়ে বললাম, পশ্চিমের যে জায়গায় ভালো বাইজি থাকে গয়া সে তালিকায় পড়ে না, বিহারের কিছুই পড়ে না। কাশী, লখনৌ, দিল্লি, ওদিকেই সত্যিকারের বাইজি বলতে যা বোঝায় তা আছে। পূর্ণবাবু বললেন, পাটনাতে নেই? আমার তো মনে হয় না আছে বলে। এদিকে আর কোথাও নেই? না হয় এমনি আর কোথাও? কোথাও কিছু নেই পূর্ণবাবু, আমি ঠিকই জানি। পূর্ণবাবু ওয়েটিং রুমে ঢুকে আমায় বসতে বললেন। পূর্ণবাবুকে আরো বেশি বৃদ্ধ দেখাচ্ছিল। আমি তার বাড়িতে কে কেমন আছে জিজ্ঞেস করলাম। থাইসিসের রোগী সেই মেয়েটিকে বাড়িতে চিকিৎসা করাচ্ছেন। বড় ছেলেটি বাপের সঙ্গে ঝগড়া করে নিরুদ্দেশ হয়ে গিয়েছে আজ বছর 2, সম্পত্তি পাওয়ার আগেই।
কাগজে কাগজে বিজ্ঞাপন দিয়ে তার খোঁজ করেছেন। অনেকক্ষণ পর্যন্ত এসব গল্প শুনলাম বসে বসে। পূর্ণবাবু গল্পের মধ্যে আরো দুবার চা নিয়ে খেলেন, ব্যাগ খুলে ওষুধ খেলেন ৩-৪ রকম, কোনোটা কবিরাজি, কোনোটা বিলিতি পেটেন্ট ওষুধ। 2 প্যাকেট সিগারেট শেষ করলেন। দেখলাম পূর্ণবাবু চিরবঞ্চিত জীবনের সর্বগ্রাসী তৃষ্ণার ভোগ লালসা মেটাতে উদ্যত হয়েছেন বিকারের রোগীর মতো। চারিধারে ঘনায়মান মৃত্যুর ছায়ার মধ্যে স্বল্পতৈল জীবন প্রদীপের আলো যত সংকীর্ণ থেকে সংকীর্ণতর জ্যোতিবৃত্তের সৃষ্টি করছে, উনি ততই উন্মাদ আগ্রহে যেখানে যা পাওয়ার আছে তাই পেতে চান, যা নেবার আছে তাই নিতে চান। জীবনে ওর যখন সুবৃষ্টি এলো, জল না পেয়ে তখন দাঁত মরা। সেই এলো, কিন্তু এত দেরি করে ফেললে। আমায় বললেন, একটা কিছু বাড়াবাড়ি খেলেই আমি ওষুধ খেয়ে রাখি, বুঝলেন, আর হজম করতে পারি না এখন। আমাদের পাড়ায় আছে গদাধর কোবরেজ, খুব ভালো চিকিৎসা করে। 1 সপ্তাহের ওষুধ নেয় 2 টাকা। তার কাছেই যাবো ভাবছি এবার। পূর্ণবাবুর সেই নিম পাতা বাটা মেখে ভাত খাওয়ার কথা আমার মনে পড়ল। আরো মনে পড়ল পূর্ণবাবুর প্রথম জীবনের শৌখিনতার কথা। এখন তিনি বুঝেছেন আর তিনি বেশি দিন বাঁচবেন না। চিরবঞ্চিত জীবনের সর্বগ্রাসী তৃষ্ণায় ভোগ লালসা তাঁর বিকারের রোগীর মতোই অসংযত, অবুঝ। শান্তিরামকে গল্পটা বলবো ভাবছিলাম, কিন্তু সে তো দেখি দিব্যি নাক ডাকিয়ে ঘুমুচ্ছে। ব্যাস, আমাদের আজকের গল্প এখানেই শেষ। কিছু কিছু মানুষের কপাল কেমন অদ্ভুত হয়, তাই না? মানে ভালোও না, খারাপও না, অদ্ভুত। সারা জীবন কষ্টে কাটিয়ে যখন সুখ পেলেন, তখন জানতে পারলেন আর খুব বেশি সময় হাতে নেই। হাত ভর্তি রাজার ঐশ্বর্য, কিন্তু সেই ঐশ্বর্য নেড়ে ঘেটে দেখতে দেখতেই সময় শেষ হয়ে যাবে। সেই মানুষগুলোরই বোধহয় পূর্ণবাবুর মতো তাড়া পড়ে যায়। যা যা সুখ দেওয়ার আছে পৃথিবীর, অন্তত একবারের তরে চেয়ে দেখার, কারণ কটা দিন পর সুখগুলো থেকে যাবে, তিনি থাকবেন না। এইভাবেই বোধহয় তাড়াহুড়ো করে ফেলেন তাঁরা। একসাথে টক, মিষ্টি, ঝাল, নোনতা সব স্বাদ চান। লোকে দেখে হাসে, ভাবে হাবাতে, অভদ্র। তাঁরা বুঝতে পারেন না, তাড়াহুড়ো না করলে এ জন্মে হয়তো লোকটা জানতেই পারবে না মিষ্টি কাকে বলে, ঝাল লাগলে জিভের কোন জায়গাটা জ্বলে। যাক, অনেক গল্প হলো, আজকের মতো বিদায় দিন আমায়। আবার ফিরে আসবো খুব শিগগিরই। ততদিন ভালো থাকবেন, ভালো রাখবেন। শুভরাত্রি।